আরএস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত চিরদিনের নামক যে কবিতাটি রয়েছে সুকান্ত ভট্টাচার্যের লেখা, এই কবিতাটি পাঠের মাধ্যমে এর বিষয়বস্তু পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব। মূল ভিডিওতে যাওয়ার আগে সকলের কাছে একটাই রিকোয়েস্ট, এখনো পর্যন্ত যারা আমার আরএস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চিরদিনের কবিতাটি শুরু করার আগে চিরদিনের নামক এই যে কবিতার লেখক সুকান্ত ভট্টাচার্য, এই সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে আমরা সংক্ষেপে কয়েকটি কথা জেনে নেব। সুকান্ত ভট্টাচার্যের জন্ম 1926 সালের 15ই আগস্ট। তিনি ছিলেন বাংলা সাহিত্যের কিশোর কবি নামে পরিচিত এবং সাম্যবাদী কবি নামেও তিনি পরিচিত। সাম্যবাদ শব্দটির অর্থ আমরা যদি সোজা বা সহজভাবে বুঝতে চেষ্টা করি তবে সাম্যবাদ শব্দের অর্থ হচ্ছে আমরা সকলের সমান, এই পৃথিবীতে সকলের সমান অধিকার, এই ধরনের যে ভাবধারা, সেই ভাবধারার প্রবর্তন করতে চেয়েছিলেন কে? সুকান্ত ভট্টাচার্য। বাংলা সাহিত্যের মধ্যে তিনি ছিলেন সাম্যবাদী কবি। অর্থাৎ সুকান্ত ভট্টাচার্য এমন একটি সমাজ চেয়েছিলেন যেখানে শ্রেণীহীন সমাজ, শোষণহীন সমাজ, ব্যক্তি মালিকানাহীন সমাজ, অর্থাৎ সেখানে কোনো নির্দিষ্ট শ্রেণী থাকবে না, সেখানে শোষণ করার নির্দিষ্ট মানুষ থাকবে না এবং নির্দিষ্ট কোনো মালিক থাকবে না, সকলেই থাকবে সমান। এই রকম মতের মানুষ ছিলেন সুকান্ত ভট্টাচার্য। এই যে সকলের সমতা, সকলের সমান অধিকার, এই চিন্তাধারার প্রকাশ তিনি বাংলা সাহিত্যে ঘটান। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হলো ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, মিঠে কড়া প্রভৃতি। আমাদের আজকের যে পাঠ্য চিরদিনের, এই কবিতাটি আসলে ঘুম নেই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তো কবিতাটি শুরু করার আগে এই কবিতাটি যে প্রেক্ষাপটে রচিত হয়েছে সেই প্রেক্ষাপটটা কিন্তু আমাদের জেনে নেওয়া প্রয়োজন। 1350 বঙ্গাব্দ নাগাদ বাংলা ও উড়িষ্যায় ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল। তখন লাখ লাখ মানুষ না খেতে পেয়ে মারা যায়, যদিও এই দুর্ভিক্ষের পেছনে ইংরেজদের ষড়যন্ত্র ছিল। এই ঘটনা বাংলায় মন্বন্তর বা দুর্ভিক্ষ নামে পরিচিত। তখন গ্রাম বাংলার মানুষ, লাখো লাখো মানুষ গ্রাম ছেড়ে শহরের দিকে পালিয়ে যেতে থাকে বাঁচার তাগিদে। তো দুর্ভিক্ষ পীড়িত সেই গ্রাম বাংলার ছবি আমরা এই কবিতাটিতে পাবো এবং গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের অপূর্ব দৃশ্য পাবো, তার সাথে সাথে দুর্ভিক্ষ পীড়িত গ্রাম বাংলার ছবি পাবো এবং সর্বশেষে আমরা যেটা পাবো সেটা হচ্ছে নানা অসহায়তা, নানা প্রতিবন্ধকতার মাঝেও কবি আমাদের এই কবিতাটির মাধ্যমে আশার বাণী শোনাবেন শেষ পর্যন্ত। তো সেটাই হচ্ছে আমরা সম্পূর্ণ কবিতাতে পাবো, যেটা আমরা পাঠের মাধ্যমে আরো ভালো করে বুঝতে পারবো। এবার চলে আসি মূল পাঠ্যাংশে। এখানে বৃষ্টিমুখর লাজুক গায়ে এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা, সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়ে, পথ নেই তবু এখানে যে পথ হাঁটা। দেখো, এখানে প্রাকৃতিক পরিবেশের একটা অপূর্ব রূপ কবি ফুটিয়ে তুলেছেন। বলছেন যে এখানে বৃষ্টিমুখর লাজুক গায়ে, বৃষ্টিমুখর শব্দের অর্থ হচ্ছে বৃষ্টি পতনের ধ্বনিপূর্ণ, অর্থাৎ ঋতুচক্রের নিয়ম অনুযায়ী গ্রাম বাংলায় তখন বর্ষা নেমেছে, গ্রাম বাংলার পরিবেশ তখন বৃষ্টিমুখর। আর গ্রাম বাংলাকে কি বলা হচ্ছে? লাজুক। গা শব্দের অর্থ হচ্ছে গ্রাম। লাজুক কেন বলা হচ্ছে? গ্রাম বাংলার যে প্রাকৃতিক পরিবেশ, যে অপরূপ সৌন্দর্য, সে যেন লাজুক, সে যেন শহরের মতো উদ্ধত নয়। অর্থাৎ গ্রাম বাংলার স্বভাব শান্ত, নিরীহ, লাজুক প্রকৃতির। তাই বলা হচ্ছে এখানে বৃষ্টিমুখর লাজুক গায়ে, অর্থাৎ বৃষ্টির ধ্বনিতে পরিপূর্ণ লজ্জাবনত গ্রামে এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা। অর্থাৎ শহুরে মানুষ যেখানে ঘড়ির কাঁটায় কাঁটায় প্রত্যেকটা মুহূর্তে ব্যস্ততা সহকারে চলে, এই গ্রাম বাংলায় কিন্তু সেই ব্যস্ততা নেই। এখানে কাজের জন্য মানুষকে যন্ত্রের মতো ছুটতে হয় না, ঘড়ির কাঁটা দেখে দেখে প্রত্যেক মুহূর্তে মানুষকে ছুটতে হয় না। তাই বলা হচ্ছে যে এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা। অর্থাৎ এই গ্রামে এসে যেন সমস্ত ব্যস্ততা, সময়ের যে গতি, সময়ের যে ব্যস্ততা, শহুরে যে ব্যস্ততা, সেই ব্যস্ততাটা যেন এখানে এসে থেমে গেছে।
সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়ে, পথ নেই তবু এখানে যে পথ হাঁটা। অর্থাৎ শহরের মতন বড় বড় রাস্তা, পিচ ঢালাই রাস্তা কিন্তু এই গ্রামের মধ্যে নেই, বা নির্দিষ্ট কোনো রাস্তা গ্রামের মধ্যে নেই, তবুও সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়ে। সবুজ মাঠের মধ্য দিয়ে চলতে চলতে পায়ের যে একটা ছাপ দীর্ঘদিন ধরে পড়ার ফলে সরু একটা রাস্তার মতন যে তৈরি হয়, সরু পথের মতন যে তৈরি হয়, সেটাকেই বলা হচ্ছে যে সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়ে। অর্থাৎ সবুজ মাঠের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে মানুষ যাতায়াতের ফলে যে সরু রাস্তা তৈরি হয়, সেটাকেই বলা হচ্ছে যে পথ নেই তবু এখানে যে পথ হাঁটা। অর্থাৎ নির্দিষ্ট কোনো পথ নেই তবু এখানে পথ হাঁটা। তারপর বলছে, জোড়া দিঘি তার পাড়েতে তালের সারি, দূরে বাঁশ ঝাড়ে আত্মদানের সাড়া, পচা জল আর মশায় অহংকারী, নীরব এখানে অমর কিষান পাড়া। ভালো করে বসো। জোড়া দিঘি, জোড়া দিঘি, দিঘি শব্দের যদি আমরা অর্থগত দিক ধরি, তাহলে অর্থগত দিক থেকে দিঘি শব্দের অর্থ হচ্ছে খনন করা হয়েছে, অর্থাৎ খোঁড়া হয়েছে এরকম বড় জলাশয়, বৃহদাকার জলাশয় বা সরোবর, বা বলা যেতে পারে বড় পুকুর টাইপের কিছু। তো জোড়া দিঘি তার পাড়েতে তালের সারি, এই জোড়া দিঘির পাড়ে কি তাল গাছের সারি, দূর বাঁশ ঝাড়ে আত্মদানের সাড়া, দূরে বাঁশ ঝাড়ে আত্মদানের সাড়া। এখানে বাঁশঝাড়ে আত্মদানের সাড়া কেন বলা হয়েছে? বাঁশঝাড় যেন এই গ্রামে এক অদ্ভুত মোহমায়া বিস্তার করছে, বাঁশঝাড় যেন এক মোহমায়ার প্রতীক হয়ে উঠেছে কবির চোখে। অর্থাৎ এটা প্রাকৃতিক সৌন্দর্যের ক্ষেত্রে বলা হয়েছে। আর আরেকটি অর্থ হচ্ছে বাঁশঝাড়ে আত্মদানের সাড়া। আত্মদান শব্দের অর্থ হচ্ছে পরার্থে নিজের জীবন দান। অর্থাৎ বাঁশঝাড় গ্রামের মানুষের বিভিন্ন উপকারে লাগে। এই বাঁশ গাছের জীবনই যেন গ্রামের মানুষদের জন্য উৎসর্গীকৃত। গ্রামের মানুষরা বাঁশ ঝাড়ের থেকে বিভিন্নভাবে উপকৃত হয়। তাই এখানে এই অর্থে কবিতায় এই কথাটি ব্যবহার করেছেন যে বাঁশঝাড়ে আত্মদানের সাড়া। অর্থাৎ এই বাঁশঝাড় যেন অন্যের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে, গ্রামের মানুষদের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে, এবং বাঁশঝাড়ের মাধ্যমে গ্রামের মানুষরা তাদের বিভিন্ন রকম প্রয়োজন মেটায়। পচা জল আর মশায় অহংকারী, বলছে পচা জল আর মশা চারিদিকে। গ্রাম বাংলার রূপ পচা জল আর মশায় অহংকারী। দেখো এখানে অহংকারী কেন বলা হয়েছে? আমরা যে সময়ের প্রেক্ষাপটে এই কবিতাটি লেখা, তখন কিন্তু গ্রাম বাংলায় বিভিন্ন সময় মড়ক লাগতো, দুর্ভিক্ষ আসতো। মড়ক হচ্ছে ভীষণ আকারে মানুষ, প্রচুর পরিমাণে মানুষ কোনো একটি কারণে মারা যাওয়া। এখানে দেখো তার একটা ছোট্ট কিন্তু আমরা ইঙ্গিত পাচ্ছি, পচা জল। পচা জল সাধারণত কিন্তু কলেরার ইঙ্গিত বা কলেরার নির্দেশ দেয়। এই কলেরা থেকে কিন্তু তখনকার সময়ে মড়ক লাগতো। পচা জল আর মশায় অহংকারী, মশা কি? মশা ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব ছড়ায়, তাই বলছে পচা জল আর মশায় অহংকারী। তখনকার গ্রাম বাংলার একটা সুনির্দিষ্ট চিত্র ফুটিয়ে তোলা হয়েছে কিন্তু কবিতার পরতে পরতে। পচা জল আর মশায় অহংকারী, অর্থাৎ এই গ্রাম বাংলায় পচা জল আর মশায় অহংকারী, মশাও প্রচুর। নীরব এখানে অমর কিষান পাড়া, তবুও নীরব এখানে, অর্থাৎ এই কিষান পাড়া অর্থাৎ কৃষকদের যে পাড়াটি, সেই কৃষকদের পাড়াটি নীরব, কিন্তু তারা অমর, তারা কিন্তু মৃত্যুবরণ করেনি, তারা নীরবে মুখ বুজে সব কিছু সহ্য করে রয়েছে, তারা কিন্তু মরে যায়নি, তবুও তারা অমর হয়ে রয়েছে। তারপরে বলছে, এ গ্রামের পাশে মজা নদী 12 মাস, বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে, গোয়ালে পাঠায় ইশারা সবুজ ঘাস, এ গ্রাম নতুন সবুজ ঘাগরা পরে। এই গ্রামের পাশে মজা নদী শব্দের অর্থ হচ্ছে বুজে যাওয়া নদী বা বন্ধ হয়ে যাওয়া নদী। গ্রাম বাংলায় এরকম অনেক নদী রয়েছে যে নদীগুলো সারা বছর বন্ধ হয়ে থাকে, অর্থাৎ সেখানে কোনো জল থাকে না। কারণটি হচ্ছে এই নদীগুলো বর্ষার জলে পুষ্ট নদী। শুধুমাত্র যখন বর্ষাকাল আসে তখন এই নদীর দুকুল ছাপিয়ে জল দেখা যায়, কারণ বর্ষাকালেই শুধুমাত্র এই নদীতে জল থাকে।
অনেকটাই এইরকম একটি নদীর বর্ণনা কিন্তু আমরা কবিতায় পাচ্ছি যে এই গ্রামের পাশে মজা নদী 12 মাস। অর্থাৎ কবি যে গ্রামের চিত্রটি কবিতায় এঁকেছেন সেই গ্রামের পাশে যে নদীটি রয়েছে সেটা বর্ষার জলে পুষ্ট নদী, এর জন্য 12 মাস সেই নদী মজা অবস্থায় থাকে, অর্থাৎ বন্ধ অবস্থায় থাকে, অর্থাৎ সেখানে কোনো জল থাকে না। তার পরের লাইনেই বলছেন যে এই মজা নদী বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে, অর্থাৎ সেই মজা নদীটি, বন্ধ হয়ে যাওয়া নদীটি বর্ষা যেই এসে পড়ে হঠাৎ কিন্তু বিদ্রোহ করে, অর্থাৎ তার প্রচণ্ড জলের ঢেউ এবং জলের গর্জন দেখায়। গোয়ালে পাঠায় ইশারা সবুজ ঘাস, অর্থাৎ গোয়াল, গোয়াল শব্দের অর্থ হচ্ছে যেখানে গরু রাখা হয়, গরুদের ঘর, গরু পালন করার জন্য যে নির্দিষ্ট ঘরে গরুকে রাখা হয় সেটাকে বলা হয় গোয়াল। সেই গোয়ালে পাঠায় ইশারা সবুজ ঘাস, অর্থাৎ গোয়ালে গরুদের জন্য সবুজ ঘাস পাঠানো হয়। এ গ্রাম নতুন সবুজ ঘাগরা পরে, অর্থাৎ নতুন ফসলের যে সময় এসেছে চারিদিকে এবং বর্ষার সময় সাধারণত গ্রাম বাংলার পরিবেশ সবুজে সবুজে ভরে ওঠে, কারণ গ্রীষ্মের দাবদাহের পরে ফুটি ফাটা সমস্ত মাটিগুলিকে ভরিয়ে দিয়ে যেন বর্ষার জল পড়লে সেখানে কচি ঘাস জন্মায়, বিভিন্ন ধরনের সবুজ গাছ জন্মায়। তো এর জন্যই এ গ্রাম নতুন সবুজ ঘাগরা পরে, এখানে কবি তার কবিত্বের ভাষায় লিখেছেন যে সবুজ ঘাগরা পরে, অর্থাৎ গ্রামটি যেন সবুজে মুড়ে যায়, অর্থাৎ সবুজে আবৃত হয়ে যায়। সবুজ মানে কি? সবুজ মানেই গাছপালা। রাত্রি এখানে স্বাগত সান্ধ্য শাখে, কিষানকে ঘরে পাঠায় যে আলপথ, বুড়ো বটতলা পরস্পরকে ডাকে, সন্ধ্যা এখানে জড়ো করে জনমত। অর্থাৎ এই গ্রাম বাংলায় রাত্রিকে কিভাবে স্বাগত জানানো হয়? রাত্রিকে সন্ধ্যাবেলায়, অর্থাৎ বিকেলের পরে এবং রাতের আগের যে সময়টুকু সন্ধ্যাবেলায়, তো সেই সন্ধ্যাবেলায় শাঁখ বাজিয়ে, অর্থাৎ শঙ্খ বাজিয়ে, আমরা কম বেশি সকলেই শঙ্খ শব্দটির সাথে পরিচিত। সন্ধ্যাবেলায় শঙ্খ বাজানো হয় হিন্দু শাস্ত্র মতে প্রত্যেকের বাড়িতে। তো সেই গ্রাম বাংলায় রাত্রিকে স্বাগত জানানো হয় সান্ধ্য শাঁখে, অর্থাৎ সন্ধ্যাবেলায় শঙ্খ বাজিয়ে রাত্রিকে স্বাগত জানানো হয়। কিষানকে ঘরে পাঠায় যে আলপথ, কৃষকদের অর্থাৎ চাষিদের ঘরে পাঠায়, অর্থাৎ আলপথ, আল শব্দের অর্থ, এই আল শব্দের অর্থ হচ্ছে দুটি জমির সীমানা ভাগ করে দেওয়ার জন্য মাঝ বরাবর, অর্থাৎ দুটি জমির মাঝখান দিয়ে যে সরু অংশ সেটাই হচ্ছে আল। তো কিষানকে, কৃষকদের অর্থাৎ চাষিদের ঘরে পাঠায় যে আলপথ, তো সেই আলের উপর দিয়েই কিন্তু চাষিরা হেঁটে হেঁটে আসে বাড়ির দিকে। বুড়ো বটতলা পরস্পরকে ডাকে, অর্থাৎ সন্ধ্যাবেলায়, তখনকার সময় যেই প্রেক্ষাপটে এই কবিতাটি লেখা হয়েছিল তখনকার সময় মনোরঞ্জনের জন্য তো টিভি ছিল না, এখনকার যেমন আমাদের টিভি আছে, বিভিন্ন ধরনের মনোরঞ্জনের মাধ্যম আছে, তখন কিন্তু এইরকম কিছুই ছিল না। তো তারা সন্ধ্যাবেলায় কি করত? তারা সন্ধ্যাবেলায় গ্রামের যে প্রাচীন বট গাছ, সেই বট গাছের গোড়ায় বসে একে অপরের সাথে সুখ দুঃখ বিনিময় করত, গল্প গুজব করত। এর জন্য বলা হয়েছে যে বুড়ো বটতলা পরস্পরকে ডাকে, অর্থাৎ গ্রামের মধ্যে যে প্রাচীন বট গাছ রয়েছে সেই বটতলা যেন পরস্পরকে ডাকে, একে অপরকে ডাকে, কারণ তারা সারাদিনের কাজের শেষে সন্ধ্যাবেলায় সেখানে একে অপরের সাথে গল্প গুজব করত, নিজেদের সুখ দুঃখ বিনিময় করত। এভাবেই কিন্তু তারা মনোরঞ্জন করত। সন্ধ্যা সেখানে জড়ো করে জনমত, অর্থাৎ সন্ধ্যা হলেই সেই বট গাছের নিচে জনমত জমায়েত হয়, অর্থাৎ বিভিন্ন মানুষের সমাগম হয়। দুর্ভিক্ষের আঁচল জড়ানো গায়ে এ গ্রামের লোক আজও সব কাজ করে, কৃষক বধূরা ঢেকিকে নাচায় পায়ে, প্রতি সন্ধ্যায় দীপ জ্বলে ঘরে ঘরে। দেখো, আমি কবিতার শুরুতেই একটা কথা বলেছিলাম যে এই কবিতাটির প্রেক্ষাপট কিন্তু দুর্ভিক্ষের প্রেক্ষাপটে এই কবিতাটি লেখা হয়েছিল। তো দুর্ভিক্ষের পরিবেশ খুব স্বাভাবিকভাবেই কবিতায় ফুটে উঠেছে। কবি বলছেন যে দুর্ভিক্ষের আঁচল জড়ানো গায়ে, অর্থাৎ মন্বন্তর কাটিয়ে উঠে, যে 50-এর মন্বন্তর, সেই মন্বন্তর কাটিয়ে উঠে, দুর্ভিক্ষ কাটিয়ে উঠে যে গ্রাম বাংলা তার কাজের মাধ্যমে এখনো টিকে রয়েছে, তো সেই গ্রাম বাংলার গায়ে কিন্তু দুর্ভিক্ষের আঁচল জড়ানো রয়েছে, এখনো কিন্তু তারা পুরোপুরি স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারেনি। তবুও কবি বলছেন যে দুর্ভিক্ষের আঁচল জড়ানো গায়ে, অর্থাৎ সেই দুর্ভিক্ষ নিয়েই এই গ্রামের লোক আজও সব কাজ করে। তাদের দৈনন্দিন কাজ তারা কিন্তু থেমে থাকেনি, তাদের দৈনন্দিন কাজ তারা প্রতিনিয়ত করেই যাচ্ছে।
সেই দৈনন্দিন কাজের মধ্যে কয়েকটা কাজের কথা কবি এখানে বলেছেন। কৃষক বধূরা ঢেকিকে নাচায় পায়ে। কৃষক বধূরা অর্থাৎ কৃষকদের বা চাষিদের যে বধূ অর্থাৎ বউ এরা, তারা ঢেকিকে নাচায় পায়ে। বউ অর্থাৎ স্ত্রী, ঢেকিকে নাচায় পায়ে। ঢেকি শব্দের অর্থ হচ্ছে গ্রাম বাংলার একটি অতি পরিচিত ধান ভানার যন্ত্র বিশেষ, যেটিকে পা দিয়ে পাড়িয়ে পাড়িয়ে নাচানো হয় এবং সেটির মাথার দিকে ধান দিয়ে পেশাই করে চাল বার করা হয়। প্রতি সন্ধ্যায় দ্বীপ জ্বলে ঘরে ঘরে, অর্থাৎ প্রত্যেক সন্ধ্যায় কিন্তু সেখানে প্রদীপ জ্বলে, অন্ধকার দূর দূর হয়। এখানে কিন্তু একটা নিগূঢ় ইঙ্গিত রয়েছে যে প্রতি সন্ধ্যায় দ্বীপ জ্বলে ঘরে ঘরে, অর্থাৎ তাদের গায়ে দুর্ভিক্ষের আঁচল জড়ানো থাকলেও তারা যেন সেই অন্ধকার যেন কোনো একটা ভাবে দূর করতে চায়। তারা যেন প্রদীপ যে জ্বলে ঘরে ঘরে, এই প্রদীপ যেন একটা আশার বাণী, আশার আলো। এই প্রদীপের আলো শুধু অন্ধকারকে দূর করে না, তাদের কিন্তু আশার আলো দেখায়। রাত্রি হলেই দাওয়ার অন্ধকারে ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে, কেমন করে সে অকালেতে গতবারে চলে গেল লোক দিশাহারা দিকে দিকে। এখানে কবিতায় একদিকে যেমন বর্তমানে সেই গ্রাম বাংলার পরিস্থিতি কেমন, সেই বর্তমানের পরিস্থিতি একদিকে যেমন ফুটিয়ে তোলা হচ্ছে, তার সাথে সাথে আর কয়েকটি লাইনে কিন্তু কবি আমাদেরকে এই যে গ্রাম বাংলা তার ইতিহাস বা অতীত সেটি সম্পর্কেও আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন। কিভাবে? রাত্রি হলেই দাওয়ার অন্ধকারে, অর্থাৎ রাত যেই হয়ে যায় সেই দাওয়া অর্থাৎ বারান্দায় অন্ধকারে বসে ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে, অর্থাৎ ঠাকুমা নাতি নাতনিদের যে রূপকথার গল্প শোনান, এই যে প্রচলিত রীতি আমাদের গ্রাম বাংলার, সেটি কিন্তু আমরা এই কবিতায় পাচ্ছি। ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে, অর্থাৎ রাত হওয়ার সাথে সাথে বারান্দার অন্ধকারে বসে ঠাকুমা নাতনিকে গল্প শোনাচ্ছে। কি গল্প শোনাচ্ছে? কেমন করে সে অকালেতে গতবারে চলে গেল লোক দিশাহারা দিকে দিকে। এখানে কিন্তু ঠাকুমা তার অতীতের কথা, তার ইতিহাসের কথা বর্তমানের যে নাতি নাতনিরা রয়েছে তাদেরকে শোনাচ্ছেন। কি শোনাচ্ছেন? যে কেমন করে সে অকালেতে গতবারে চলে গেল লোক দিশাহারা দিকে দিকে, অর্থাৎ সেই মন্বন্তরের সময় গ্রাম বাংলার মানুষ একটু বাঁচার তাগিদেই যেন দিশাহারা হয়ে দিকে দিকে চলে গিয়েছিল, সেই গল্পই ঠাকুমা নাতি নাতনিদের শোনাচ্ছেন। কবিতার পরের প্যারাতেই আবার গ্রাম বাংলার বৈশিষ্ট্য ফুটিয়ে তুলেছেন। এখানে সকাল ঘোষিত পাখির গানে, কামার কুমোর তাঁতি তার কাজে জোটে, সারাটা দুপুর ক্ষেতের চাষির কানে একটানা আর বিচিত্র ধ্বনি ওঠে। বলছে এখানে সকাল ঘোষিত পাখির গানে, অর্থাৎ এই গ্রাম বাংলায় সকাল ঘোষিত হয় পাখির গানে, অর্থাৎ পাখির গানের মাধ্যমেই মানুষের ঘুম এখানে ভাঙে। কামার অর্থাৎ যারা লোহার যন্ত্রপাতি বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে। কুমোর অর্থাৎ যারা মাটির জিনিসপত্র তৈরি করে। আর তাঁতি অর্থাৎ যারা জামা কাপড় তৈরি করে। তো কামার কুমোর তাঁতি তারা কাজে জোটে, অর্থাৎ তারা কাজ শুরু করে দেয় সকাল হলেই। সারাটা দুপুর ক্ষেতের চাষির কানে একটানা আর বিচিত্র ধ্বনি ওঠে, অর্থাৎ সারা দুপুর ধরে খেতে তার জমিতে চাষি যে কাজ করে, ধরো চাষি কোদাল কোপাচ্ছে, তো কোদাল কোপানোর সময় একটানা সে যে কোদাল কুপিয়েই যাচ্ছে তার যে এক ধরনের শব্দ, বা সে ধরো লাঙল চালাচ্ছে, ভিজা মাটিতে লাঙলের যে শব্দ একটানা তার কানে যাচ্ছে। অর্থাৎ তাই কবি এখানে বলছেন যে সারাটা দুপুর ক্ষেতের চাষির কানে একটানা আর বিচিত্র ধ্বনি ওঠে, অর্থাৎ সে যখন কোনো কাজ করছে সেই কাজটা তো তাকে অনেকক্ষণ ধরে একই কাজ পর্যায়ক্রমে করেই যেতে হচ্ছে, তো সেই যে শব্দ, সেই শব্দটা চাষির কানে কিন্তু প্রতিনিয়ত বিচিত্র ধ্বনি সৃষ্টি করছে। অর্থাৎ এইটুকুতে আমরা যেটুকু পেলাম, প্যারাটুকুতে আমরা যেটুকু বুঝলাম, সেটা কিন্তু কামার কুমোর তাঁতি এই যে গ্রাম বাংলার মানুষরা রয়েছে, শ্রমজীবী মানুষরা রয়েছে, তারা কিন্তু তাদের কাজ থেকে কখনো পিছু পা হয় না, তারা কিন্তু তাদের কাজটা মন দিয়ে করে। এই কাজই যেন তাদের জীবনের অঙ্গ। তার পরের প্যারায় কবি বলেছেন, হঠাৎ সেদিন জল আনবার পথে কৃষক বধূ সে থমকে তাকায় পাশে, ঘোমটা তুলে সে দেখে নেয় কোনো মতে সবুজ ফসলে সুবর্ণ যুগ আসে। এই কবিতাটির এই যে একদম শেষের 4 লাইন, এখানে কিন্তু কবি একটা
অনেক বড় আশার ইঙ্গিত দিয়েছেন। আমরা সম্পূর্ণ কবিতায় দেখেছি গ্রাম বাংলার পল্লী প্রকৃতির ছবি ফুটে উঠেছে, দুর্ভিক্ষ দুর্দশার কথা ফুটে উঠেছে, গ্রাম বাংলার মানুষদের কাজের কথা ফুটে উঠেছে, এবং অবশেষে এই যে দুর্ভিক্ষ পীড়িত, দুর্ভিক্ষের আঁচল জড়ানো যে গ্রাম, সেই গ্রামের মানুষদের আশার বাণী কবি কিভাবে শুনিয়েছেন। বলছেন, হঠাৎ সেদিন জল আনবার পথে, অর্থাৎ যে গ্রাম বাংলার নিয়ম অনুযায়ী যে পুকুরে বা কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে গ্রামের মানুষরা জল আনে, তো সেই জল আনবার পথে কৃষক বধূ, অর্থাৎ কৃষক বা চাষির বউ, সে থমকে তাকায়, সে থমকে পাশের দিকে তাকায়। সে কোন দিকে তাকাচ্ছে? ঘোমটা তুলে। সাধারণত গ্রামের মানুষদের ঘোমটা দেওয়ার, গ্রামের বধূদের অর্থাৎ গ্রামের বউদের ঘোমটা দেওয়ার একটা প্রচলন রয়েছে। তো মাথার ঘোমটা তুলে সে দেখে নেয় কোনো মতে, অর্থাৎ সে কোনো মতে একটু দেখে নিচ্ছে মাথার ঘোমটা তুলে, সবুজ ফসলে সুবর্ণ যুগ আসে, অর্থাৎ সবুজ ফসল ফলেছে মাঠে, অর্থাৎ তাদের জীবনে একটা নতুন জীবনের সূচনা হতে চলেছে। অকাল দুর্ভিক্ষ তাদের বারবার বিপর্যস্ত করলেও সোনার ফসলের স্বপ্ন তাদের প্রাণ স্পন্দন কেড়ে নিতে পারে না। এই যে ভাবনা, এই ভাবনাই কিন্তু এই কবিতাকে একটা আলাদা মাত্রা প্রদান করেছে। অর্থাৎ দুর্ভিক্ষে বিপর্যস্ত হলেও এই গ্রাম বাংলাকে যেন সোনার ফসল নতুন যুগের আহ্বানকে স্বীকৃতি দিচ্ছে বা নতুন যুগের আহ্বানের ইঙ্গিত দিচ্ছে, অর্থাৎ সুদিন আসছে তাদের সোনার ফসলের সাথে সাথে। তো এটাই ছিল কবিতাটির মূল বিষয়বস্তু। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করো। তোমাদের যদি নির্দিষ্ট কোনো টপিকের ওপর ভিডিও দরকার হয় আমাকে অবশ্যই জানাতে পারো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।